B2 স্পিড বোম্বার ফাইটার জেটের নাম শুনলে পৃথিবীর বাঘা বাঘা সব শক্তিধর দেশের ঘুম হারাম হয়ে যায়। কারণ এই ফাইটার জেট এতটাই ডেঞ্জারাস, পৃথিবীর যে কোনো দেশের সীমান্তের রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়তে পারে আর সেই দেশে হামলা করে আবার ফিরেও আসতে সক্ষম। আর এই B2 স্পিড বোম্বার ফাইটার জেট পুরো পৃথিবীতে মাত্র 21টাই তৈরি হয়েছে। তবে এই 21টা B2 ফাইটার জেটের মধ্যে থেকে একটা ফাইটার জেট পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর ওই ফাইটার জেট নিজে থেকেই ভয়ানক সব কর্মকাণ্ড শুরু করে আর তার যেখানে ইচ্ছা ওই দেশে যেয়ে ওই দেশের ওপরেই হামলা শুরু করে দেয়। আর এই কারণেই আমেরিকা মরিয়া হয়ে পড়ে ওই ফাইটার জেটকে ডাউন করতে। ফলাফল আমেরিকা তাদের সামরিক বেস থেকে টপ 3 জন ফাইটার পাইলটকে পাঠায় এই মিশনে। তবে এই মিশনে যাওয়ার পরে ওই 3 ফাইটার পাইলটের এমন করুণ পরিণতি হয়েছিল, তার কাহিনী দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে 2005 সালের স্টেলথ মুভির এক্সপ্লেনেশন। এই মুভিতে এমন সব ফাইটার পাইলটের সিন রয়েছে, সেই সাথে ওই B2 বোম্বার পাইলট এমন সব পাগলামো কাজকর্ম করতে থাকে, তা দেখার পরে তোমার মাথাও ঘুরতে শুরু করবে। সেই সাথে এই মুভি দেখার পরে এই B2 বোম্বার ফাইটার জেটের ফ্যান হতে তুমিও বাধ্য হবে। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা 3টা ফাইটার জেটকে আকাশে উঠতে দেখতে পাই, যেখানে দেখা যায় ওই 3টা ফাইটার জেট এক বিশাল পাহাড়ের মধ্যে দিয়ে বারবার পেট্রোলিং করতে করতে তাদের লক্ষ্যবস্তু ধ্বংস করার চেষ্টা করছিল। তারা ওই পাহাড়ের এরিয়ার মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে সেখানে সেট করে রাখা মিসাইল রাডার অ্যাক্টিভ হয়ে যায় আর সেই রাডার টার্গেট লক করে নিয়ে ওই রাডার থেকে প্লেনের দিকে মিসাইল লঞ্চ করে দেয়। ফলাফল ওই 3 পাইলট পড়ে যায় ওই রাডারে থাকা মিসাইলের টার্গেটে। এভাবে তারা এক ভয়ঙ্কর ডগ ফাইট করতে করতে অবশেষে একজন পাইলট ওই 2টা মিসাইলকে পাহাড়ের সাথে ধাক্কা লাগিয়ে ধ্বংস করতে সক্ষম হয় আর এই যাত্রায় সে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে তার প্লেন থেকে ভয়ঙ্কর 2টা মিসাইল লঞ্চ করে দেয় সেখানে থাকা একটি রাডার ট্রাককে টার্গেট করে আর তারপর সেই ট্রাককে একদম ধ্বংস করে দেয়। ঠিক ওই সময়ে অন্য দিক থেকে আরেক ফাইটার জেট এসে ওই জায়গায় থাকা রাডার মিসাইলকে টার্গেট করে তার প্লেন থেকে ফায়ার করে বসে। ফলাফল এক মিসাইলের ফায়ারে ওই পুরো মিসাইল লঞ্চার রাডারকে উড়িয়ে দেয়। এরপর 3 নম্বর পাইলট সেখানে দাঁড়িয়ে থাকা 3টি এক্সক্লুসিভ ভর্তি ট্রাকের উপরে মিসাইল লঞ্চ করে দেয় আর সেই ট্রাকগুলোকে সেখানেই ধ্বংস করে দেয়। কিন্তু হঠাৎ ওই জায়গাতে আরেকজন পাইলট একটি মেশিন গানের কবলে পড়ে যায় আর সেই মেশিন গান থেকে তাদের দিকে নন স্টপ ফায়ারিং শুরু হয়। তবে এবার ওই ফাইটার পাইলট একদম উপরের দিকে উঠে যায়, তারপর তার টার্গেট লক করে ওই পাহাড়ে থাকা মেশিন গানের দিকে ফায়ার করে বসে। তবে সে ওই মেশিন গানের দিকে মিসাইল লঞ্চ না করে এবার ওই মিসাইল মেরে দেয় পাহাড়ের একটি গুহার মধ্যে। ফলাফল ওই মিসাইল পাহাড়ের মধ্যে ঢুকে যায় আর সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্টে পুরো পাহাড় সহ ওই পাহাড়ে থাকা ওই মেশিন গানার সহ ওই জায়গাতেই সকলেই বিধ্বস্ত হয়ে পড়ে। আর এভাবেই তারা 3 পাইলট মিলে এই মিশন কমপ্লিট করে আবারও তাদের বেজের দিকে রওনা দেয়। মুভির সিন শিফট হলে আমরা আমেরিকার একটি সামরিক বেজ দেখতে পাই আর সেই বেজের মধ্যে আমরা 3 জন ফাইটার পাইলটকে দেখতে পাই। মূলত এই 3 ফাইটার পাইলট কিছুক্ষণ আগে এই মিশন পরিচালনা করছিল। এখানে তোমাদেরকে এই 3 ফাইটার পাইলটের সাথে পরিচয় করিয়ে দেই। প্রথম পাইলটের নাম হচ্ছে লেফটেন্যান্ট বেন গ্যানন, দ্বিতীয় পাইলটের নাম হচ্ছে লেফটেন্যান্ট হেনরি পার্ডেল আর 3 নম্বর এই সুন্দরী পাইলটের নাম হচ্ছে লেফটেন্যান্ট কারা ওয়াইট। যাই হোক, কিছুক্ষণ আগে তোমরা এই 3 ফাইটার পাইলটের যে মিশনের কাহিনী দেখলে, এটা ছিল তাদের জন্য একটা ডেমো মিশন, মানে বলতে পারো এটা ছিল তাদের জন্য একটি টেস্টিং মিশন। এবার তাদের এই পুরো মিশন অ্যানালাইসিস করার পরে তাদের কর্পোরাল অফিসার 3 জনকে এক জায়গায় ডেকে বলতে থাকে, তোমরা এই মিশনে পাস করে গেছো, তাই তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে আমাদের পরবর্তী এক মিশনের জন্য, যেখানে তোমাদেরকে এক ভয়ঙ্কর টেরোরিস্টকে সহ তার পুরো বিল্ডিং উড়িয়ে দিতে হবে। আর এই কারণে তোমাদেরকে আমেরিকা থেকে 300 কিলোমিটার দূরের আটলান্টিক মহাসাগরের মধ্যে আমাদের সামরিক বেজে ট্রেনিং নিতে হবে। ফলাফল তাদের মিশন বুঝিয়ে দেওয়ার পরে এবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আমেরিকা থেকে 300 কিলোমিটার দূরের আটলান্টিক মহাসাগরের মধ্যে একটি সামরিক বেজে। সেখানে আসার পরে তারা 3 জনে মিলে তাদের পছন্দ মতো 3টা ফাইটার জেট তুলে নেয় আর ওই ফাইটার জেট দিয়ে ওই সামরিক বেজ থেকে উড়াল দেয়। মূলত তাদের উদ্দেশ্য ছিল এই ফাইটার জেটগুলো নিয়ে আকাশে ফ্লাই করে সেই ফাইটার জেটের ফিটনেস পরীক্ষা করে দেখা। ফলাফল তারা 3 জন একটা একটা করে ফাইটার জেট নিয়ে ওই সামরিক বেজ থেকে আকাশের পথে উড়াল দেয় এবং পুরো আকাশ পেট্রোলিং করার পরে তারা আবারও ওই বেজের উপরে এসে ল্যান্ড করতেও সক্ষম হয় আর সেই সাথে তারা এই ফাইটার জেটগুলোর ফিটনেস রিপোর্টও তৈরি করে ফেলে। যাই হোক, ওই রাতে দেখা যায় ওই বেজে থাকা ফ্লাইং অফিসার ক্যাপ্টেন জর্জ প্রথম পাইলট লেফটেন্যান্ট বেনকে বলতে থাকে, আচ্ছা তোমাদের সাথে যদি একটা স্পিড বোম্বার ফাইটার জেট এই মিশনে যায় তাহলে তোমরা সেটাকে কেমন ভাবে নেবে? এই কথা শুনে বেন বলতে থাকে, স্যার এখানে B2 বোম্বার ফাইটার জেট কোথায় থেকে আসবে?
কারণ আমাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র আমরা তিনজনই এই মিশন কমপ্লিট করব, আর সেটাও হবে শুধুমাত্র চতুর্থ জেনারেশনের একটি ফাইটার জেট দিয়ে। তবে ঠিক ওই সময়ে বেন দেখতে পায় যে তাদের আকাশ কাঁপিয়ে তাদের দিকে এগিয়ে আসছে একটি ফাইটার জেট, আর কিছুক্ষণের মধ্যেই ওই ফাইটার জেটটি এসে বেনের সামনে ওই সামরিক বেজের ওপরে ল্যান্ড করে। বাকি দুই পাইলটকে ভেতরে নিয়ে যাওয়ার পরে আর ওই B2 বোম্বার ফাইটার জেটের সামনে দাঁড় করিয়ে এবার তাদের তিনজনকে এই ফাইটার জেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে ফ্লাইং অফিসার ক্যাপ্টেন জর্জ বলতে থাকে যে এটা হলো আমাদের সবথেকে আধুনিক ফিচার সম্পন্ন একটি ফাইটার জেট, আর এই ফাইটার জেটের মধ্যে রয়েছে AI প্রযুক্তি, আর এই ফাইটার জেটের নাম হলো B2 বোম্বার ফাইটার জেট। আর এই ফাইটার জেটের সবথেকে ভয়ঙ্কর এবং মজার ব্যাপার হচ্ছে এই ফাইটার জেটের মধ্যে কোনো পাইলট থাকে না, মানে যে কোনো মিশনে যে কোনো দেশের রাডার ফাঁকি দিয়ে ওই দেশে ঢুকে হামলা করতে এই ফাইটার জেট একাই যথেষ্ট। তবে ক্যাপ্টেনের এমন কথাবার্তা শুনে বেন সেখানে বলতে থাকে যে স্যার, একটা রোবট কিভাবে এত যুদ্ধ করতে পারে, যেখানে আমরা মানুষরাই শত্রুপক্ষের সাথে মোকাবেলা করতে পারি না, সেখানে সে একটা রোবট হয়ে নিজেকে কিভাবে রক্ষা করবে। তবে যাই হোক, তারা তিন পাইলট মিলে এই প্লেনের খিল্লি উড়ানো শুরু করে, আর এই ফাইটার জেটকে তারা কোনো আমলেই না নিয়ে সকলে এই ফাইটার জেট নিয়ে মজা করতে থাকে। তবে 3 নম্বর লেডি পাইলট কারা তাদের এয়ারবেজের ওয়েবসাইট থেকে এই B2 বোম্বার ফাইটার জেট সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে থাকে। তবে সে ওই ওয়েবসাইটের মধ্যেও একই তথ্য দেখতে পায় যেগুলো একটু আগেই তাদের ক্যাপ্টেন বলছিল। যাই হোক, পরের দিন সকালবেলা তারা তিনজন ফাইটার পাইলট তাদের পছন্দ মতো চতুর্থ জেনারেশনের একটি করে ফাইটার জেট নিয়ে রেডি হয় ওই B2 বোম্বার ফাইটার জেটের সাথে ডগ ফাইট করার জন্য। আর এখানে ফ্লাইং অফিসার জর্জ তাদের বলতে থাকে, যদি তোমরা এই B2 বোম্বার ফাইটার জেটকে হারাতে পারো তবেই মেনে নেব যে তোমরা এই মিশনের জন্য পারফেক্ট। সেই সাথে এই মিশন থেকে এই B2 বোম্বার জেটকে বাদ দিয়ে দেওয়া হবে। ফ্লাইং অফিসারের এমন কথাবার্তা শুনে ওই তিনজন পাইলট বলতে থাকে, আর এমন কি একটা রোবটকে হারিয়ে দেওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ B2 বোম্বার ফাইটার জেট AI প্রযুক্তি দ্বারা চালিত একটি ফাইটার জেট, আর তার সিদ্ধান্ত নেওয়ার সিস্টেমেটিক অর্ডার লিমিটেড। কিন্তু আমরা হলাম মানুষ, আর আমাদের যেটা ইচ্ছা হয় আমরা সেটাই করতে পারি। ফলাফল তারা ওই ফাইটার জেটকে আর কোনো মূল্যায়ন না করে এবার ওই ফাইটার জেটের সাথে ডগ ফাইট করার জন্য রানওয়েতে এসে নামে। একে একে তারা তিনজন তাদের ফাইটার জেট নিয়ে উড়ে যায় তাদের বেস থেকে, আর একদম লাস্টে ওই B2 বোম্বার ফাইটার জেট রানওয়ে থেকে উড়ে যায়। এভাবে আকাশের মধ্যে তারা চারজনে মিলে একে অন্যের সাথে ডগ ফাইট করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এক পর্যায়ে সকলকে অবাক করে দিয়ে ওই B2 বোম্বার ফাইটার জেট তাদের তিনজনের মাথার উপর দিয়ে মারাত্মক এক ডিগবাজি দিয়ে একদম তাদের সামনে চলে আসে। আর এই কাহিনী দেখার সাথে সাথে ওই তিন পাইলট বুঝতে পারে যে এই ফাইটার জেট আসলে একটা জিনিস। যাই হোক, সেদিনের মতো তারা বেজে ফিরে আসলে ওই তিন পাইলট তাদের অ্যাডমিরালকে বলতে থাকে যে তাদের পরবর্তী মিশনের জন্য এই বোম্বার ফাইটার জেট খুবই জরুরি। তবে ফ্লাইং অফিসার জানায় যে তোমরা যে এলাকায় মিশনে যাচ্ছ ওই এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ, আর সেই সাথে ওই এলাকার আশেপাশে অনেক সাধারণ মানুষ ও সিভিলিয়ান বসবাস করে, আর এই রোবটকে দিয়ে যদি ওই জায়গায় মিশন করাতে যায় তবে সে মানুষের মর্ম বুঝবে না। ফলাফল সে টেরোরিস্ট কিল করতে যেয়ে আশেপাশের সাধারণ মানুষদেরকেও মেরে ফেলবে। তাই ফ্লাইং অফিসার ইচ্ছে করেই এই B2 বোম্বার ফাইটার জেটকে এই মিশন থেকে অ্যাভয়েড করে দেয়, আর এই মিশনের পুরো বিষয় ওই তিন ফাইটার পাইলটকে বুঝিয়ে দিতে থাকে, যেখানে তাদের একটি বিল্ডিং এর উপরে বোমা ফেলে ওই পুরো বিল্ডিং কে ধ্বংস করে দিতে হবে। তবে এই বিল্ডিং এর যেই ফ্লোরে ওই টেরোরিস্ট থাকে সেই ফ্লোরটি ছিল টাইটানিয়ামের ধাতু দিয়ে বানানো 10 ফিটের বেশি পুরো এক একটা দেয়াল, আর তারা যেই 4th জেনারেশনের ফাইটার জেট থেকে বোম্বিং করবে ওই ফাইটার জেটের বোমা ওই টাইটানিয়ামের 10 ফিটের এই পুরো দেয়াল ভেদ করতে পারবে না। আর যদি তারা এই বোমাকে এই বিল্ডিং এর মধ্যে ঢুকাতে চায় তবে সেখানে তাদেরকে 100 নটিক্যাল মাইল স্পিডে প্রায় 40,000 ফিট ওপর থেকে নিচের দিকে নেমে আসতে হবে, আর বিল্ডিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে থেকে ওই বোমাটি নিক্ষেপ করতে হবে। তবে এখানেও তাদের লাইফের একটি রিস্ক থেকে যায়, কারণ কেউ যদি 40,000 ফিট ওপর থেকে 100 নটিক্যাল মাইল স্পিডে নিচে নেমে আসে আর তারপর 50 মিটার ওপর থেকে এসে বোমা ছোড়ার পরে তার সেই ফাইটার জেট নিয়ে আবারও বিল্ডিং এর চারপাশ দিয়ে ঘুরে উপরের দিকে উঠতে হবে। তবে যদি কোনো পাইলট এই বোম্বিং করতেও সক্ষম হয় তবে সেখানে আবারও ওঠার জন্য যেই জি ফোর্স তার বুকের উপরে চেপে বসবে ওই প্রেসারের কারণে তার মনে হতে থাকবে যে তার বুকের উপরে স্বয়ং একটা তিমি মাছ বা হাতি চেপে বসে রয়েছে, আর এই বুকের প্রেসারের কারণে ওই পাইলট তার জান এবং জ্ঞান দুটোই হারিয়ে ফেলতে পারে। ফ্লাইং অফিসারের এমন কথাবার্তা শুনে বেন বলতে থাকে, যদি আমার জীবনের বিনিময়ে কয়েকটা টেররিস্ট মারা যায় তবে আমার জন্য এই দুনিয়া অনেক উন্নতি হবে। ফলাফল বেন আর কোনো কথা না বলে এই মিশন হাতে নিয়ে নেয়, আর তার ফাইটার জেট নিয়ে
আকাশের দিকে উড়াল দেয়। এভাবে সে আকাশে বেশ কিছুক্ষণ পেট্রোলিং করার পরে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে। এভাবে ওপরে উঠতে উঠতে সে 40,000 থেকে ছাড়িয়ে 60,000 ফিট ওপরে উঠে যায়। এরপর তার সেই ফাইটার জেট নিয়ে 150 নটিক্যাল মাইল স্পিডে সেই বিল্ডিং বরাবর নিজের দিকে নেমে আসতে থাকে। আর সেই বিল্ডিং থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এসে তার ফাইটার জেট থেকে ওই বোমার ইজেক্ট করে দেয়। ফলাফল এমন ভয়ঙ্কর স্পিডে বোমা ওপর থেকে পড়ার কারণে সেই বোমা ওই 10 ফিট টাইটানিয়ামের দেয়াল ভেদ করে পুরো বিল্ডিং ভেদ করে একদম মাটির নিচে চলে যায়। আর এবার বেন তার ফাইটার জেটকে আবারও ওপরের দিকে তোলা শুরু করে। তবে সে দেখতে পায় যে তার সামনে রয়েছে বড় বড় সব বিল্ডিং। তাই সে বুদ্ধি কাটিয়ে তার ফাইটার জেটকে ওই বিল্ডিং এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় আর রাস্তা দিয়ে সেই বিল্ডিং এর মধ্যে দিয়েই ওপরের দিকে আস্তে আস্তে প্লেন তুলতে থাকে, যেন জি ফোর্স একটু কমে যাওয়ার কারণে তার বুকে প্রেসার কম পড়ে। আর এভাবেই সে এক ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর মিশন কমপ্লিট করার পরে তার ফাইটার জেট একদম আবারও আকাশের সীমানায় তুলে ফেলতে সক্ষম হয়। আর এদিকে দেখা যায় তার ফেলা বোমাটি একদম মাটির নিচে পড়ে যাওয়ার পরে হঠাৎই সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর একদম নিচে থেকে বিস্ফোরণ ঘটার কারণে পুরো বিল্ডিং ভেঙে মাটির নিচে ঢুকে যেতে থাকে। সেই সাথে এই বিস্ফোরণের কারণে পুরো বিল্ডিং এর থাকা সকল টেররিস্ট এই বোমার আঘাতেই মারা পড়ে। যাই হোক, এই মিশন সাকসেসফুলি কমপ্লিট করার পরে তারা আবারও তাদের বেজে এসে ল্যান্ড করে। আর সকলেই এই মিশন কমপ্লিট করার জন্য তাদেরকে বাহবা দিতে থাকে। একদিন বেন ইচ্ছে করে ওই B-2 বোম্বার ফাইটার পাইলটকে অ্যাক্টিভেট করে দেয় আর তাকে নিয়ে আকাশে উড়াল দেয়। তবে তারা যখন সারা দিন ডগ ফাইট শেষ করে তাদের বেজে ফিরে আসছিল, ঠিক সেই সময় বেন ঠিকঠাক মাটিতে ল্যান্ড করলেও ওই B-2 বোম্বার ফাইটার জেটের উপরে কয়েকটি বিজলি এসে পড়ে। ফলাফল B-2 বোম্বার ফাইটার জেট তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে সে অনেক কষ্টে ওই বেজে এসে ল্যান্ড করতে সক্ষম হয়। পরের দিন যখন B-2 বোম্বার ফাইটার জেটের চিফ ইঞ্জিনিয়ার এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করছিল, তখন তারা জানতে পারে যে এই বিজলি পড়ার কারণে এই ফাইটার জেটের মাদার চিপের সমস্যা হয়েছে। মানে বলতে পারো, যদি ওই ফাইটার জেটকে আমরা মানুষের সাথে তুলনা করি তবে তার ব্রেনের নিউরন নষ্ট হয়ে গেছে, যার কারণে এই ফাইটার জেট পরবর্তী আর কোনো যুদ্ধে অংশ নিতে পারবে না। কারণ এই ফাইটার জেটকে যতই কমান্ড দেওয়া হোক সে ওই কমান্ড ফলো করতে পারবে না। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ দেখা যায় ওই ফাইটার জেটদের মাদার সার্কিটে লাইট জ্বলে উঠেছে। আর এটা দেখে ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে এবার তাকে ঠিক করা যাবে। যাই হোক, অনেক কষ্টে তারা ওই বোম্বার ফাইটার জেটটিকে আবারও ঠিকঠাক করে ফেলে আর এবার নতুন মিশনের জন্য তাকে প্রস্তুত করতে থাকে। এর বেশ কিছুদিন পরে ফ্লাইং অফিসার ক্যাপ্টেন জর্জ তাদের 3 ফাইটার পাইলটকে ডেকে এক জায়গায় করে আর তাদের একটি নতুন মিশন বুঝিয়ে দেয়। আর এখানে তাদের এই মিশনে যেতে হবে তাজিকিস্তানে। সেখানে তাদেরকে জানানো হয় যে তাজিকিস্তানের ভয়ঙ্কর টেররিস্টরা তাদের মিসাইল লঞ্চার রেডি করেছে আমেরিকার উপরে আক্রমণ করার জন্য। ফলাফল তাদের সাথে এবার এই মিশনে যাবে B-2 বোম্বার ফাইটার জেট। তবে বেন তার ফ্লাইং অফিসারকে বলতে থাকে যে স্যার, এই B-2 বোম্বার ফাইটার জেটকে আমার কোনোভাবে বিশ্বাস হয় না, কারণ সে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর যদি তার কমান্ড এলোমেলো হয়ে যায় তবে বুঝতেই পারছেন সে এক ভয়ঙ্কর লঙ্কাকাণ্ড ঘটিয়ে বসবে। কারণ কিছুদিন আগে তার মাথায় বিজলি পড়ার কারণে তার কমান্ড সিস্টেম নষ্ট হয়ে গেছিল। এভাবে যদি যুদ্ধে যাওয়ার পরে কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে তার কমান্ড উল্টাপাল্টা হয়ে যায় তবে সে খুবই ভয়ঙ্কর কর্মকাণ্ড করবে। তবে ফ্লাইং কমান্ডার তাকে আশ্বস্ত করে যে সে কোনোভাবেই তাদের ক্ষতি করবে না, কারণ তার পুরো কন্ট্রোল থাকবে আমাদের বেজের সৈনিকদের হাতে। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার PSG এবং সেরিয়া। 22 মার্চ থেকে শুরু হয়েছে IPL। এখানে তোমার সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ এবং BMW জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছেই। আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্রেশ গেমের মতো আরো অনেক গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স BD স্টোরি ব্যবহার করলে পায় 30,000 টাকা এবং বিনামূল্যে স্পিন পাবে। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে ফেলো এবং নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র। এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। ফলাফল মিশন বুঝে নেওয়ার পরে পরের দিন তারা তিনজনে একে একে সামরিক বেস থেকে আকাশের পথে উড়াল দেয় তাজিকিস্তানের উদ্দেশ্যে। সবার শেষে B-2 ফাইটার জেট পানির নিচ থেকে উঠে আসে আর সেও ওই বেস থেকে ফাইটার জেট গুলোকে দেখে দেখে তাদের দিকে যাওয়া শুরু করে। তারা যখন ফ্লাই করে তাজিকিস্তানের আকাশে পেট্রোলিং করছিল, ঠিক ওই সময়ে বেন
নিজে দেখতে পায় যে এখানে বিদ্রোহী জনগোষ্ঠীদের সাথে কিছু সিভিলিয়ান সাধারণ নাগরিক একটি গ্রামে রয়েছে। তাই বেন এই কাহিনী দেখার পরে তার কমান্ডারকে বলতে থাকে যে স্যার, এখানে একটি পুরো গ্রাম রয়েছে, আর আমরা যদি ওপর থেকে বোম্বিং করি তবে ওই টেরোরিস্টদের সাথে সাথে এখানে থাকা সাধারণ একটি গ্রামের হাজার খানেক মানুষ মারা যাবে। তাই আমি চাই না এই কয়েকজন টেরোরিস্টের জন্য এই গ্রামের কয়েক হাজার মানুষ মাটির সাথে মিশে যাক। ফলাফল এই ঘটনা শোনার পরে ফ্লাইং অফিসার তাদেরকে অর্ডার করে এই মিশন অ্যাভয়েড করে ফিরে আসার জন্য, কারণ তারা জানতো না যে ওই পাহাড়ের মধ্যে একটি গ্রাম ছিল। কিন্তু সবার কথার মধ্যে পাহাড় ঢুকিয়ে দিয়ে ওই B-2 বোম্বার ফাইটার জেট স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকে যে আমি দেখাচ্ছি এখানে কিভাবে এনিমি কিল করতে হয়। এটা বলে সে কারো কোনো কমান্ড না শুনে নিজে থেকে ওই টেররিস্ট আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে বেজের কন্ট্রোল রুম থেকে দেখা যায় যে তারা ওই B-2 বোম্বার ফাইটার জেটের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আসলে সেদিন তার মাথায় বিজলি পড়ার কারণে ওই ফাইটার জেটের মাথা পুরাই খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর থেকে সে উল্টা পাল্টা সব কমান্ড ফলো করা শুরু করে। আর এটা সম্ভব হয়েছিল তার স্টেলথ মোড অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে। যখন সে তার স্টেলথ মোড অ্যাক্টিভ করে দিত তখন তার সাথে বেজের সকল রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তো, আর এই সুযোগেই সে তার যেটাই মনে আসতো ওই কাজই করতে পারত। ফলাফল সে তাদের কোনো কমান্ড ফলো না করে ওই টেরোরিস্টদের উপরে মুহুর্মুহু বম্বিং করে বসে। আর এই তাণ্ডবে সেখানের টেরোরিস্টরা তাদের কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগই পায়নি। ফলাফল B-2 ফাইটার জেটের এই বোম্বিং এ পুরো এরিয়াতে থাকা সকল টেরোরিস্ট তাদের আস্তানার সাথে মাটির সাথে মিশে যেতে থাকে। তবে এখানে বেন ওপর থেকে দেখতে পায় যে এই B-2 বোম্বার ফাইটার জেটের বোম্বিং এর কারণে সেখানে বিশাল এক পাহাড়ের ধস নেমে এসেছে, আর এই পাহাড় ধসে ওই পাহাড়ের নিচে গ্রামের ওপরে আশ্রে পড়তে থাকে। ফলাফল পুরো পাহাড়ের চাপা খেয়ে ওই পুরো গ্রাম পাহাড়ের নিচে তলিয়ে যায়। এই কাজ করে তারা তিনজন যখন ফিরে আসছিল, বেন B-2 বোম্বার ফাইটার জেটকে বলতে থাকে তুমি রোবট হয়েছে বলে নিজের যেটা ইচ্ছা সেটা করতে পারো না, তোমার কারণে আজকে কয়েক হাজার নিরীহ মানুষ মারা গেল। তবে এবার ওই ফাইটার জেট আর কোনো উত্তর না দিয়ে এবার তার রুট পরিবর্তন করে রাশিয়ার দিকে যেতে থাকে। যখন কন্ট্রোল রুম থেকে তারা দেখতে পায় যে তাদের সেই ফাইটার জেট এবার রাশিয়ার দিকে ঘুরে গেছে, তখন তাদের আর বুঝতে বাকি থাকে না যে সে আমেরিকার সাথে রাশিয়ার ভয়ঙ্কর এক যুদ্ধ বাঁধাতে চলেছে। কন্ট্রোল রুম থেকে তাকে বারবার সিগন্যাল দেওয়া হয় আমেরিকার দিকে ফিরে আসার জন্য। তবে ওই B-2 বোম্বার ফাইটার জেট এবার বেজে রিপ্লাই দেয় সে এখন রাশিয়ার রাডার ফাঁকি দিয়ে রাশিয়ার উপরে হামলা করে বসবে। এই কাহিনী দেখে আমেরিকার বেজে থাকা সকলের মাথা ঘুরে ওঠে, কারণ এটা সে কিভাবে করতে পারে। তারা যেই ফাইটার পাইলটকে নিজেই বানিয়ে নিজেরাই নিয়ন্ত্রণ করে, এখন সেই ফাইটার জেট তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আসলে ওই ফাইটার জেটের মধ্যে ছিল AI টেকনোলজি, সব থেকে আধুনিক প্রযুক্তি। তবে সেদিন বিজলি পড়ার কারণে তার সকল সিস্টেম উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, আর এই কাহিনীগুলো বেজে থাকা কন্ট্রোল রুমের আর্মিরা আসলে ধরতেই পারেনি। ফলাফল বেজে থাকা কন্ট্রোল রুমের অফিসাররা আর কোনো দেরি না করে ফ্লাইং অফিসার ওই 3 ফাইটার পাইলটকে অর্ডার দেয় দ্রুত যেভাবেই হোক এই B-2 বোম্বার জেটকে মিসাইল মেরে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ এই ঘাটতারা বিমান যেই উল্টাপাল্টা কাজ করা শুরু করেছে তার কারণে পুরো আমেরিকা বিপদের মুখে পড়তে চলেছে। ফলাফল ওই 3 ফাইটার পাইলট মিলে ওই B-2 বোম্বার ফাইটার জেটকে নিউট্রাল করার জন্য তার সাথে শুরু করে মারাত্মক রকমের ডগ ফাইট। তবে তারা যত দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে, ওই B-2 বোম্বার ফাইটার জেট তাদের ফাঁকি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে ডগ ফাইট করতে করতে দ্বিতীয় পাইলট লেফটেন্যান্ট হেনরি একদম ওই B-2 বোম্বার ফাইটার জেটের কাছে চলে আসে, আর সুযোগ বুঝে টার্গেট লক করে নিয়ে সে তার প্লেন থেকে একটি মিসাইল মেরে দেয়। তবে ওই ফাইটার জেট ওই মিসাইলকে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর সেই মিসাইল যে পাহাড়ের গায়ে লেগে এক বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণের কারণে লেফটেন্যান্ট হেনরি তার সামনে কিছুই দেখতে পায় না। ফলাফল তার ফাইটার জেট যে পাহাড়ের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, আর একদম মুখোমুখি ধাক্কা লাগার কারণে হেনরি তার পুরো ফাইটার জেট নিয়ে ওই জায়গাতে বিধ্বস্ত হয়ে মারা যায়। চোখের সামনে তাদের একজন টিমমেটকে হারিয়ে বেন এবং কারা বুঝতে পারে যে এই B-2 বোম্বার ফাইটার জেট এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তবে এবার কারা ওই B-2 বোম্বার ফাইটার জেটকে ডাউন করতে যেয়ে হঠাৎ তার উইংস এর মধ্যে সমস্যা দেখা দেয়। কারা বুঝতে পারে যে তার প্লেনের নিয়ন্ত্রণ তার বাহিরে চলে যাচ্ছে। যখন কারা বুঝতে পারে যে এই প্লেন নিয়ে আর কোনোভাবেই এই 80,000 ফিট ওপর থেকে মাটিতে ল্যান্ড করা সম্ভব নয়, এবার সে ওই প্লেনের মধ্যে থেকে যান বাঁচানোর জন্য তার সিটি জেট করে বেরিয়ে যায়। 80,000 ফুট ওপর থেকে একদম নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে সে পড়তে থাকে। তবে কারা দেখতে পায় যে ওই ফাইটার জেট তার মাথার উপরে তার দিকে এগিয়ে আসে। তবে ভাগ্য ভালো থাকায় ওই ফাইটার জেট তার উপরে বাতাসের ফুয়েলের সাথে ইনজেক্ট হওয়ার কারণে কারার মাথার উপরে বিধ্বস্ত হয়ে পড়ে, আর টুকরো টুকরো হয়ে চারিপাশে ছড়িয়ে পড়তে থাকে।
আর এদিকে কারা ওই আকাশ থেকে মাটিতে পড়তে পড়তে তার হাতের মধ্যে একটি প্যারাসুটের কন্ট্রোলার তুলে নেয়। আর এবার একদম মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে আসার পরে এবার সে তার প্যারাসুট খুলে দেয়। অবশেষে সে একদম মৃত্যুর মুখ থেকে প্যারাসুট নিয়ে আস্তে আস্তে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে। তবে ঠিক ওই সময়ে তার উপরে বিস্ফোরিত হওয়া প্লেনের আগুন ছড়িয়ে ছিটিয়ে এসে পড়তে থাকে তার প্যারাসুটের উপরে। ফলাফল তার পুরো প্যারাসুট আগুনের কারণে একদম পুড়ে ছাই হয়ে যায়। আর সে প্যারাসুট শূন্য হয়ে ওই উচ্চতা থেকে আবারও ভয়ঙ্কর গতিতে নিজের দিকে পড়তে থাকে। আর এদিকে বেস থেকে তারা স্যাটেলাইটের মাধ্যমে শুধুমাত্র কারার এই করুণ পরিণতি দেখে যাচ্ছিল, কারণ তাদের হাতে আর করার মতো কিছুই ছিল না। একদিকে তারা B-2 বোম্বার ফাইটার জেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অন্যদিকে তাদের ফাইটার পাইলট গুলো এক একজন করুণ পরিণতিতে পতিত হচ্ছে। যাই হোক, কারা তার প্যারাসুট হারিয়ে এবার একটি গাছের মধ্যে এসে পড়ে। আর গাছের ডালপালার সাথে বাড়ি খেতে খেতে অবশেষে তার প্যারাসুটের দড়ি একটি গাছের ডালের সাথে ঝুলে যায়। এরপর অবশেষে সে একদম বিধ্বস্ত অবস্থায় ওই প্যারাসুটের দড়ি খুলে দেয় আর মাটিতে এসে পড়তে সক্ষম হয়। কিন্তু আমেরিকার কন্ট্রোল অফিসাররা কারার লোকেশন ট্র্যাক করে জানতে পারে কারা যেই দেশে ল্যান্ড করেছে ওই দেশের নাম হলো নর্থ কোরিয়া। মানে বুঝতেই পারছো নর্থ কোরিয়া কি ভয়ঙ্কর রকমের জিনিস। অন্যদিকে দেখা যায় B-2 বোম্বার ফাইটার জেটের ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণে তার পাশে ঘুরতে থাকা একটি ফুয়েল স্টেশনে যায় আর ওই জায়গাতে সে ফুয়েল ইনজেক্ট করার চেষ্টা করতে থাকে। তবে বেস থেকে সিস্টেমেটিক্যালি আগে ওই ফুয়েল স্টেশনকে অর্ডার করা হয়েছিল যে B-2 ফাইটার জেট যেন ওই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল কালেক্ট করতে না পারে। ফলাফল সে যতবারই ফুয়েল নেওয়ার জন্য ফুয়েল ট্যাঙ্কিতে পাইপ দেওয়ার চেষ্টা করতে থাকে, বারবারই অ্যাক্সেস ডিনাইড হয়ে যেতে থাকে। এবার B-2 বোম্বার ফাইটার জেট ওই পাইপের মধ্যে শুট করে সেই পাইপটি পুরোই ধ্বংস করে ফেলে। তারপর ওই পাইপের মধ্যে তার পাইপ ঢুকিয়ে দিয়ে ওই ফুয়েল স্টেশন থেকে তার জেটের মধ্যে ফুয়েল ভরতে থাকে। তার ট্যাঙ্কিতে ফুয়েল লোড করে নিয়ে ওই B-2 বোম্বার ফাইটার জেট অন্যদিকে চলে যায়। ঠিক ওই সময়ে বেনও বুঝতে পারে যে তার প্লেনের ফুয়েল প্রায় শেষের পথে। ফলাফল সে ওই স্পেস ফুয়েল স্টেশনের দিকে যায় আর এবার সে কোন রকম ঝামেলা ছাড়াই ইঞ্জিন থেকে ফুয়েল পাইপ ঢুকিয়ে দিতে সক্ষম হয়। ঠিক ওই সময়ে তার কাছে ঘুরে আসে ওই B-2 ফাইটার জেট আর সে এসে ওই ফুয়েল স্টেশনের চারপাশে চক্কর দিতে থাকে। এখানে দেখা যায় ওই B-2 বোম্বার ফাইটার জেট ওই ফুয়েল স্টেশনের পাইপের মধ্যে শুট করার কারণে সেখানে চারপাশে ফুয়েল সরিয়ে যাওয়ার কারণে সেখানে একটি ফুয়েলের বলয় সৃষ্টি হয়েছে। যখন বেন ওই ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিয়েছিল ঠিক ওই সময়ে B-2 বোম্বার ফাইটার জেট ওই ফুয়েলের মধ্যে থেকে এক ভয়ঙ্কর ভাবে উড়ে যায়। ফলাফল তার বাতাসের গতির কারণে ওই ফুয়েলের সংঘর্ষে সেখানে আগুন জ্বলে যায় আর আগুন ছড়িয়ে পড়তে থাকে তার চারপাশে। এই কাহিনী দেখেই বেন বুঝতে পারে যে এই B-2 বোম্বার ফাইটার জেট তাকে মেরে ফেলার জন্য এই কাজ করেছে। ফলাফল সে আর ফুয়েল না নিয়ে ওই বলের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে আর একদম লাস্ট সময়ে সে ওই বলয়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ওই আগুন আস্তে আস্তে ফুয়েলের সাথে সাথে ফুয়েলের স্টেশনে ছড়িয়ে যায় আর সেখানে ভয়ঙ্কর এক রকমের ব্লাস্ট হয়ে পুরো ফুয়েল স্টেশন উড়ে যায়। অন্যদিকে কারা এসে পড়ে নর্থ কোরিয়ার উপরে। সে মাটিতে নামার পরে আগে নালার মধ্যে নেমে পেট ভরে পানি খেয়ে নেয়। তারপর আশেপাশে দেখতে পায় যে ওই দেশের নাগরিকরা তার দিকে এগিয়ে আসে। ফলে সে ওই জায়গা থেকে লুকিয়ে একটি পাহাড়ের আড়ালে আশ্রয় নেয়। তবে হঠাৎ সে দেখতে পায় যে তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট্ট মেয়ে। তবে ওই বাচ্চাটিকে সে বোঝানোর আগেই সেই বাচ্চাটি চেঁচামেচি শুরু করে দেয়। ফলে যান বাঁচাতে কারা ওই জায়গা থেকে আবারও পালানো শুরু করে। কিছুক্ষণ মধ্যেই কিম জং উনের সকল সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে ওই গ্রামে এসে নামে আর তারপর তারা ভিনদেশী এই পাইলটকে খুঁজতে থাকে। সেখানে একজন সৈনিক কারার ফাইটার পাইলটের পোশাক দেখে বুঝতে পারে যে একজন আমেরিকান ফাইটার পাইলট তাদের দেশে ল্যান্ড করেছে এবং তারা ভাবতে থাকে যে এই পাইলট হয়তো তাদের দেশের গোপনে গুপ্তচর হিসেবে তথ্য চুরি করতে এসেছে। ফলাফল ওই আর্মিগুলো কারাকে খুঁজতে খুঁজতে অবশেষে তার লোকেশন পেয়ে যায়। প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর থেকে তাদের স্নাইপার দিয়ে কারাকে টার্গেট করে শুট করে। তবে এই গুলি এসে কারার বুকে না লেগে হাতের মধ্যে ঢুকে যায় আর কারা ওই জায়গাতে মাটিতে লুটিয়ে পড়ে। এইদিকে দেখা যায় বেন ওই জায়গা থেকে পালিয়ে আবারও B-2 বোম্বার ফাইটার জেটের সাথে ডগ ফাইট শুরু করে দিয়েছে। সে ওই ফাইটার জেটকে কমান্ড করতে থাকে আর তাকে বলতে থাকে তুমি যেটা করছো সেটা নিজের দেশের সাথে অন্যায় করছো আর তার কারণে আমরাই খুব ভয়ঙ্কর ভাবে বিপদে পড়ে যাব।
সকল রকম চেষ্টা করেও যখন বেন বুঝতে পারে যে সে ওই ফাইটার জেটকে কোনোভাবেই থামাতে পারবে না, সেই সাথে এই ফাইটার জেটের সাথে যদি লড়তে যায় তবে তার জানেরও ঝুঁকি রয়েছে। এবার বেন তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে কমান্ড দিতে থাকে। যদিও বেন বুঝতে পারে যে এআই বা রোবটের কাছে ইমোশনের কোনোই দাম নাই, কিন্তু সে তার শেষ চেষ্টা হিসাবে তাকে বলতে থাকে, দেখো তোমার কারণে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি আর আরেকজন টিমমেট 70 দেশে ভূপাতিত হয়েছে। প্লিজ তুমি এমন কোনো কাজ করো না যার কারণে আমাদের পুরো দেশ হুমকির মুখে পড়ে যায়। এই কথা শোনার পরে ওই B2 ফাইটার জেট থেকে রিপ্লাই আসে, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করব, যদি তোদের ক্ষমতা থাকে তবে আমাকে আটকে দেখা। এটা বলে সে তার স্পিড বাড়িয়ে দিয়ে রাশিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে বেস থেকে দেখতে পায় যে এই বোম্বার ফাইটার জেট এবং বেন রয়েছে বর্তমানে আলাস্কার ওপরে। কিছুক্ষণের মধ্যেই ওই B2 বোম্বার ফাইটার জেট রাশিয়ার রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়বে আর রাশিয়ার ওপরে ধ্বংসলীলা চালাবে। তবে তাদের হাতে আর কিছুই করার নাই, সকল রকম নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে তারা এই কাহিনীগুলো নিজেদের চোখের সামনেই দেখতে থাকে। তবে বেন এবার তার জানের মাইল ছেড়ে দিয়ে ওই ফাইটার জেটকে ডাউন করার জন্য বরফের পাহাড়ের মধ্যে দিয়ে তার সাথে ডগ ফাইট করতে শুরু করে দেয়। আর এভাবে ডগ ফাইট করতে করতে বেনের প্লেনের পাখা এসে ধাক্কা খায় একটি পাহাড়ের সাথে। ঠিক ওই সময়ে বেন দেখতে পায় যে ওই B2 বোম্বার ফাইটার জেটটি রাশিয়ার দিকে না যেয়ে আলাস্কায় থাকা একটি সামরিক বেজের দিকে ল্যান্ড করতে যাচ্ছে। এটা দেখার পরে প্রথমে সে একটু স্বস্তি পেলেও তার বিপদ চলে আসে তখন যখন তার প্লেন পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার কারণে তার পুরো প্লেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলাফল সে আলাস্কার ওই সামরিক বেজে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় আর অবশেষে একদম বিধ্বস্ত অবস্থায় আলাস্কার সামরিক বেজের রানওয়েতে ল্যান্ড করতে সক্ষম হয়। তবে এখানে এই ল্যান্ডিং করার সময় বেনের পুরো প্লেন একদম ভেঙে চুরে ধ্বংস হয়ে যায়। আর বেন ল্যান্ড করার সাথে সাথে আলাস্কার সামরিক বেজে থাকা সেনা সদস্যরা চলে আসে বেনকে অ্যারেস্ট করার জন্য। বেনকে অ্যারেস্ট করার পরে সেখানে তাকে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয় আর তাকে একজন ডক্টর একটি ইনজেকশন পুশ করার জন্য প্রিপারেশন নিতে থাকে। আসলে এই ইনজেকশন যদি বেনের বডির মধ্যে পুশ করে দেওয়া হয় তবে বেন তার নিজের মস্তিষ্কের কন্ট্রোল হারিয়ে ফেলবে। ফলাফল তাকে যেটাই জিজ্ঞেস করা হবে সেটাই সে সত্যি সত্যি তাদেরকে বলে দিবে। তবে ইনজেকশন পুশ করার আগেই বেন ওই ইনজেকশন ঘুরিয়ে সেই ডাক্তারের শরীরেই পুশ করে দেয় আর ওই জায়গা থেকে বেরিয়ে এসে একটি গান তুলে নিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকে। বেন সেখান থেকে বের হতে ওই B2 বোম্বার ফাইটার জেটকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সেখানে যেতেই বেন দেখতে পায় যে আলাস্কার কয়েকজন সামরিক কর্মকর্তা তাদের ওই ফাইটার জেটের সিস্টেমেটিক মাদার চিপ খুলিয়ে সেটি পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে। হঠাৎই তার সামনে 4-5 জনকে দেখার সাথে সাথেই সে সকলকেই গান তাক করে তাদের হাতে থাকা গান নামাতে বলে। ফলে ওই সামরিক আর্মিগুলো আর কোনো উপায় না পেয়ে তাদের হাতে থাকা ছোট ছোট পিস্তলগুলো নামিয়ে মাটিতে রাখে। আর এই সুযোগেই সেখানে বেন সকলকে গুলি করে ওই B2 বোম্বার ফাইটার জেটের মধ্যে উঠে বসে। আর এদিকে আলাস্কার সামরিক বেজে এমন আক্রমণের কারণে সেখানে বাইরে থাকা সকল আর্মিরা তাদের অস্ত্রের গোডাউনে চলে যায় আর অস্ত্র নিয়ে বেনের দিকে তেড়ে আসতে থাকে। ওই প্লেনের মধ্যে ওঠার পরে বেন এবার ওই প্লেনকে কমান্ড করতে থাকে আর তাকে বলতে থাকে, দেখো তুমি আমার 2 বন্ধুকে মেরে ফেললো, আমি তোমাকে ঠিকই বাঁচিয়ে নিলাম। এই লোকগুলো তোমার মাদার জিপ ভুলে তোমাকে নষ্ট করে দিত। আসলে স্বার্থপরতার কোনো মানে হয় না, একজন আরেকজনের ওপর বিশ্বাসী হলো আসল শক্তি। বেনের এই কমান্ড শোনার সাথে সাথে ওই ফাইটার জেট তার এআই টেকনোলজি দিয়ে আবারও রিপ্লাই দেয় আর বেনকে বলতে থাকে যে সে তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেয়ে তার এই উপকারের ঋণ শোধ করে দেবে। এদিকে ততক্ষণে সামরিক বেজে থাকা আরো লোকজন তাদের গান নিয়ে এসে ওই ফাইটার জেটের দিকে ফায়ার শুরু করতে থাকে। তবে এবার ওই B2 ফাইটার জেট স্বয়ংক্রিয়ভাবে তার একটি মিসাইল অ্যাক্টিভ করে দেয় আর ওই মিসাইল দিয়ে তার সামনে থাকা একটি বিশাল দেয়াল সহ ওই সামরিক আর্মিদেরকে একদম উড়িয়ে দেয়। তারপর বেনকে সাথে করে নিয়ে সে ওই সামরিক বেস থেকে উড়াল দেয় আকাশের দিকে। আকাশে উড়ার পরে এবার ফাইনালি ওই B2 বোম্বার ফাইটার জেট তার স্টেলথ মোড ডিঅ্যাক্টিভ করে দেয় আর সাথে সাথে আমেরিকান বেস থেকে তারা ওই প্লেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ফলে আমেরিকার বেস থেকে ফ্লাইং কমান্ডার বেনকে জানিয়ে দেয় যে বর্তমানে কারা ল্যান্ড করেছে নর্থ কোরিয়াতে আর আমার বিশ্বাস সে এখনো বেঁচে রয়েছে। তাই তোমার কাছে অনুরোধ রইল তুমি ওই ফাইটার জেট নিয়ে নর্থ কোরিয়াতে চলে যাও আর তাদের রাডার ফাঁকি দিয়ে তাদের এরিয়ার মধ্যে ঢুকে যেয়ে কারাকে রেস্কিউ করে নিয়ে আসো। এই কমেন্ট শোনার সাথে সাথেই B2 ফাইটার জেট নিজে থেকেই তার রুট পরিবর্তন করে নিয়ে নর্থ কোরিয়ার দিকে উড়াল দেয়। এই কাহিনী দেখে বেন তো পুরাই অবাক হয়ে যায়। এভাবে সে আলাস্কা থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশের রাডার ফাঁকি দিয়ে নর্থ কোরিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা নর্থ কোরিয়াতে কারাকে দেখতে পাই যে এখনো সার্ভাইভ করে সেখানে বেঁচে ছিল। তবে সে যখন বর্ডারের দিকে যাচ্ছিল সে দেখতে পায় যে এখানে বহু সংখ্যক গার্ড ওই বর্ডারে পাহারা রয়েছে। সে একদম
বর্ডারের কাছে যাওয়ার সাথে সাথেই একটি লাইটের মধ্যে পড়ে যায়, আর সে ওই লাইট থেকে বাঁচার জন্য একটি পানির মধ্যে নেমে যায়। ওই গার্ডটি এবার লাইট ঘুরিয়ে যখন পানির কাছে নিতেই সে দেখতে পায় যে ওখানের পানি নড়াচড়া করছে। ওই গার্ড বুঝে যায় যে এখানে কেউ না কেউ অবশ্যই রয়েছে। ফলাফল সে সবাইকে অর্ডার করে ওই পানির দিকে ফায়ার করতে। তবে তারা যখন ওই পানির আশেপাশে ফায়ার করতে থাকে, এবার ওখানে লুকিয়ে থাকা কারা তাদের সামনে পড়ে যায়। একে একে 20-25 জন নর্থ কোরিয়ার আর্মি এগিয়ে আসতে থাকে কারার দিকে। শুধু এটাই নয়, তাদের সাথে ডগ স্কোয়াডের একটি টিম কারাকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। মানে বুঝতেই পারছো, নর্থ কোরিয়ার সিকিউরিটি বলে কথা। তারা যখন কারাকে এক প্রকার ধরেই ফেলবে, ঠিক ওই সময়ে ওই B-2 ফাইটার জেট রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়ে নর্থ কোরিয়ার মধ্যে, আর সেখানে থাকা সকল আর্মিদের উপরে মোহ ফায়ারিং শুরু করে। আশেপাশে সকল ক্যাম্পগুলোতে বোম্বিং করে ধ্বংস করে দেওয়ার পরে এবার ওই B-2 বোম্বার ফাইটার জেট ফাইনালি মাটিতে ল্যান্ড করে, আর বেনকে কমান্ড করে তার ভেতর থেকে নেমে যে কারাকে ওখান থেকে তুলে তার ফাইটার জেটের মধ্যে তুলে নেওয়ার জন্য। ফলাফল ওই প্লেন মাটিতে ল্যান্ড করার সাথে সাথেই বেন ওই প্লেন থেকে বেরিয়ে কারার দিকে দৌড়ে আসতে থাকে। তবে ঠিক ওই সময়ে তাদের দুজনের চারপাশ থেকে আরো আর্মি এসে ভরে যায় আর তাদেরকে ঘিরে নিতে থাকে। এই সাথে তাদের দুজনের উপরে শুরু হয় কঠিন হামলা। বেন কারাকে তুলে নিয়ে ওই জায়গা থেকে এই গুলির মধ্যেই পালানোর চেষ্টা করছিল। এবার সেখানে নর্থ কোরিয়ার একটি সামরিক হেলিকপ্টার চলে আসে, আর ওই হেলিকপ্টারের একটি মেশিন গান তাক করে ধরে কারা এবং বেনের দিকে। এবার এই কাহিনী দেখার সাথে সাথে ওই B-2 বোম্বার ফাইটার জেট স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হয়ে যায়, আর এবার সে ওই জায়গা থেকে উঠে তার নিচে থাকা একটি মেশিন গান অ্যাক্টিভ করে দেয়, আর সেই মেশিন গান দিয়ে ওই নর্থ কোরিয়ার সামরিক হেলিকপ্টারের দিকে ফায়ার শুরু করে দেয়। আর এই সুযোগে বেন এবং কারা আস্তে আস্তে পালিয়ে যেতে থাকে। এদিকে ওই B-2 বোম্বার ফাইটার জেট ওই হেলিকপ্টারকে ফায়ার করতে করতে দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসতে থাকে, আর এবার সে তার যান বিসর্জন দিয়ে ওই হেলিকপ্টারের সাথেই ধাক্কা লাগে। ফলাফল ওই B-2 বোম্বার ফাইটার জেটের আঘাতে ওই হেলিকপ্টার সেখানেই বিধ্বস্ত হয়ে যায়, আর ওই হেলিকপ্টারের সাথে সাথে এই দুর্ঘটনায় ওই B-2 বোম্বার ফাইটার জেটও সেখানেই ধ্বংস হয়ে মাটিতে পড়ে যায়। আর অবশেষে ওই B-2 বোম্বার ফাইটার জেট তার নিজের ভুল বুঝতে পেরে নিজের জান দিয়ে বেন এবং কারাকে বাঁচানোর চেষ্টা করেছে। ঠিক ওই সময়ে নর্থ কোরিয়ার আকাশে দেখা যায় কয়েকটা আমেরিকার ফাইটার জেট ঢুকে পড়েছে, আর একদম শেষ সময়ে ওই ফাইটার জেটগুলো কারা এবং বেনকে রেস্কিউ করে তাদের দেশ আমেরিকাতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। মুভির একদম লাস্টে আমরা আমেরিকার ওই সামরিক বেস দেখতে পাই, যেখানে দেখা যায় তাদের সেই পাইলট লেফটেন্যান্ট হেনরি মারা যাওয়ার কারণে তাদের সকল সামরিক কর্মকর্তা হেনরিকে সম্মানের সাথে স্যালুট জানায়। আর এখানেই এই মুভিটির সমাপ্ত হয়। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।